সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা নিউজে। শুরুতেই জানিয়ে দেব আজকের ভয়ঙ্কর সব সংবাদ, যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। জানিয়ে দেব হাসিনা ফেরার পরিকল্পনায় গভীর ষড়যন্ত্র মার্কিন ডিপোস্টেটের। যেই ওয়াকারের সময়ে দেশ ছাড়েন শেখ হাসিনা, সেই ওয়াকারই সসম্মানে ফেরাবেন হাসিনাকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফিরতে চাইছে আওয়ামী লীগ। স্থানীয় নির্বাচন ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ। নিষিদ্ধ হওয়ার দাবি, মামলার চাপ, নেতৃত্বের একাংশ দেশ ছাড়া। তার মধ্যেও কি ফের সংগঠন গোছাচ্ছে আওয়ামী? বাংলাদেশের সম্ভাব্য স্থানীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় তৎপরতা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, যদি নির্বাচন হয় তাহলে কি আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে? আর যদি দেয়, তাহলে রাজনীতির সমীকরণ কতটা বদলে যেতে পারে? বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ। ক্ষমতা হারানোর পর দীর্ঘ সময় ধরে রাজনৈতিক চাপে থাকা দলটি আবারও সাংগঠনিকভাবে সক্রিয় হচ্ছে। এমন আলোচনা রাজনৈতিক মহলে ক্রমশ জোরালো হচ্ছে। সম্ভাব্য স্থানীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন স্তরে দলীয় যোগাযোগ বাড়ানোর চেষ্টা চলছে বলে একাধিক রাজনৈতিক পর্যবেক্ষকের দাবি। বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রকাশ্যে বিস্তারিত সাংগঠনিক রূপরেখা ঘোষণা করা হয়নি। বর্তমান রাজনৈতিক বাস্তবতা অবশ্য আওয়ামী লীগের জন্য মোটেই সহজ নয়। গত বছরের রাজনৈতিক পথ পরিবর্তন দলটির বহু শীর্ষ নেতা মামলার মুখোমুখি। কেউ দেশ ছেড়েছেন, আবার অনেকেই প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি করতে পারছেন না। ফলে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার মতো সাংগঠনিক সক্ষমতা কত, সেটিও বড় প্রশ্ন। আরো বড় প্রশ্ন, আওয়ামী লীগকে আদৌ নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কি? এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সরকারি সিদ্ধান্ত প্রকাশিত হয়নি। ফলে বিষয়টি রাজনৈতিক ও আইনি আলোচনার পর্যায়েই রয়েছে। বিশ্লেষকদের মতে, যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে স্থানীয় রাজনীতিতে নতুন প্রতিযোগিতা তৈরি হতে পারে। তৃণমূল পর্যায়ে দলটির এখনো একটি সাংগঠনিক ভিত্তি রয়েছে বলে অনেক পর্যবেক্ষক মনে করেন। অন্যদিকে বিএনপি, এনসিপি এবং অন্যান্য সরকার বিরোধী শক্তিও স্থানীয় নির্বাচনে নিজেদের রপ্ত করতে চাইবে। ফলে বহু এলাকায় ত্রিমুখী ও বহুমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে অন্য একটি মত রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে, নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে যত বেশি সম্ভব রাজনৈতিক শক্তির অংশগ্রহণ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হতে পারে। আবার অন্য অংশের মতে, আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিতর্ক থেকেই যাবে। এদিকে আন্তর্জাতিক মহলও বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার দিকে নজর রাখছে। অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার প্রশ্নটি শুধু দেশের রাজনীতির নয়, কূটনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সব মিলিয়ে আওয়ামী লীগের সম্ভাব্য সাংগঠনিক তৎপরতা এবং স্থানীয় নির্বাচনকে ঘিরে তৈরি হওয়া জল্পনা বাংলাদেশের নতুন মোড়ে দাঁড় করিয়েছে। তবে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যায় না যে দলটি নির্বাচনে অংশ নেবে বা অংশ নেওয়ার অনুমতি পাবে। সেই সিদ্ধান্ত নির্ভর করবে রাজনৈতিক পরিস্থিতি, আইনি প্রক্রিয়া, নির্বাচন সরকারি ঘোষণার উপর। একটি বিষয় অবশ্য স্পষ্ট, বাংলাদেশের আসন্ন স্থানীয় নির্বাচন শুধু জনপ্রতিনিধি বাছাইয়ের লড়াই নয়, বরং দেশের ভবিষ্যৎ ভারসাম্যেরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ক্ষেত্র হয়ে উঠতে পারে। রাজনৈতিক পরিস্থিতিতে যে সেনাপ্রধানের দায়িত্বকালে দেশ ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে, ভবিষ্যতে রাজনৈতিক সমঝোতার পথ তৈরি হলে সেই ওয়াকারুজ্জামানই কি হতে পারেন একটি সামূর্ণ, মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় মুখ। একটা সর্বভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনা এবছরেই বাংলাদেশে ফেরার ঘোষণা জল্পনা তুঙ্গে। এই নিয়ে অবস্থান ঠিক কি, তা এখনো স্পষ্ট হয়নি। শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপেক্ষায় নতুন করে বুক বাঁধছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। ভারতের একটি গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে শেখ হাসিনা দেশে ফেরার আগ্রহের বিষয়টি সামনে আসার পর রাজনৈতিক অঙ্গনে নানান বিশ্লেষণ শুরু হয়েছে। ভবিষ্যতে যদি বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ তৈরি হয়, তাহলে সেই প্রক্রিয়ায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান বাস্তবতায় বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেনাবাহিনী অন্যতম। তবে সেনাবাহিনীর সাংবিধানিক দায়িত্ব কোনো রাজনৈতিক পক্ষে হয়ে কাজ করা নয়, বরং রাষ্ট্রীয় স্থিতিশীলতা, শৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। এই কারণেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের প্রতিটি বক্তব্য ও পদক্ষেপ রাজনৈতিক মহল যেমন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তেমনি আন্তর্জাতিক মহলেও তার গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। গত বছরের রাজনৈতিক সংকটের সময় দেশের পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হয়। সেই সময় সেনাপ্রধান হিসেবে ওয়াকারুজ্জামানের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল সংঘাত এড়িয়ে রাষ্ট্রীয় স্থিতি বজায় রাখা। পর্যবেক্ষকদের মতে, ওয়াকারুজ্জামানের সব থেকে বড় শক্তি তার ভারসাম্যপূর্ণ নেতৃত্ব। সংকটের সময় তিনি সেনাবাহিনীকে পেশাদার অবস্থানে রাখার চেষ্টা করেছেন এবং বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। এই কারণেই দেশে বিদেশে তার ভূমিকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরবর্তী সময়েও তার বক্তব্যে বারবার উঠে এসেছে শান্তি, সংযম এবং জাতীয় স্বার্থ রক্ষার বিষয়টি। বিশ্লেষকদের একাংশ মনে করেন, সংকট মোকাবিলায় তার এই ভারসাম্যপূর্ণ অবস্থান একজন দায়িত্বশীল সেনাপ্রধানের পরিচয় বহন করে। আওয়ামী লীগ ঘনিষ্ঠ মহলে শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যাশা নিয়ে আলোচনা চলছে। তাদের দাবি, রাজনৈতিক পরিবেশ অনুকূলে এলে তিনি আবার দেশের রাজনীতিতে সক্রিয় হতে চান। বিশ্বের মতে, শেখ হাসিনার প্রত্যাবর্তন যদি কখনো বাস্তবে ঘটে, তাহলে সেটি হবে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া, রাজনৈতিক সমঝোতা এবং নিরাপত্তা নিশ্চিত করার মধ্যে। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন, ভবিষ্যতের যে কোনো জাতীয় সমঝোতায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ উপাদান। আরেকটি বিষয় রাজনৈতিক আলোচনায় উঠে আসছে, শেখ হাসিনার সরকারই ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছিল। ওয়াকারের বিভিন্ন বক্তব্যেও সেই পেশাদার অবস্থানে দেখা গেছে বলে অনেকে মনে করেন।
একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। তিনি যদি রাষ্ট্রীয় নিরপেক্ষতা এবং সাংবিধানিক দায়িত্বকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে যান, তাহলে ভবিষ্যতে যে কোনো শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আসলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবথেকে বেশি উচ্চারিত প্রশ্ন, নতুন সমঝোতার পথে কি সেনাপ্রধান ওয়াকারই হয়ে উঠবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সেতু বন্ধন? তাই বাংলাদেশে নতুন তার পথ খুললে সেই পথের অন্যতম আস্থার নাম কি জেনারেল ওয়াকারুজ্জামান। যে নির্যাতনের চিত্র আমরা পেলাম অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর বিশেষ করে 4 তারিখ থেকে যে নির্যাতন শুরু, তখন আমরা খবর পেয়েছিলাম, আমরা অবাক হয়ে গিয়েছিলাম যে এইভাবে আওয়ামী লীগ অফিসে আমাদের নেতা কর্মীদেরকে নির্মমভাবে নির্যাতন করেছে। এবং সবচেয়ে বড় কথা যে সেনাবাহিনী সেখানে এই হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেই, বরং একটা রীতিমতো ভাওতাবাজি করেছে। এই বেইমানিটা কেন করলো অবশ্যই একদিন এটা তদন্ত হবে। আমরা খোঁজ রয়েছে কারা কোত্থেকে এই কাজটা তারা করলো, কেন তাদেরকে দেওয়া হয়েছিল মানুষের জানমাল নিরাপত্তা করতে, সরকারি সম্পত্তির নিরাপত্তা দিতে, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। আর এখানে উল্টো ওই ধরনের একটা করছে, মা বোনের উপর অত্যাচার করে। এ কি অত্যাচার, এ কি অনিয়ম? এদের মধ্যে এতটুকু মানবতা বোধ নেই। তারা ভাবেটা কি? এক মাঘে সে যাবে। আজকে ওরা যে ঘটনা ঘটেছে, এইসব ঘটনা যদি তাদের পরিবারের সাথে ভবিষ্যতে জনগণ করে, তখন কি করবে তারা? কোথায় যাবে? কার কাছে আশ্রয় দেবে? এটাকে একবার ভেবে দেখেছে? নাকি মনে করেছে যে আজীবন ক্ষমতা তা কিন্তু থাকতে পারবে না? এই অবস্থা তো চলতে পারে না। এই অবস্থা কোনো একটা দেশ চলতে পারে না। এটা হলো বাস্তবতা। আজকে আমার একটাই কথা, এভাবে কোনো দেশ বা দেশের মানুষ বাঁচতে পারে না। শিশুদের নিরাপত্তা নাই, এই যে শিশুদের নিরাপত্তা নাই। আমরা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবক লীগ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ থেকে শুরু করে এমন কোন শ্রেণী পেশা নেই যাদের উপর অত্যাচার নির্যাতন হয়। আওয়ামী লীগ অপরাধটা কি করেছে? দেশের মানুষের খাদ্য নিরাপত্তা দিয়েছে, বিনা পয়সার চিকিৎসা দিয়েছে, দেশের মানুষের জীবন মান উন্নত করেছে। এটাই কি অপরাধ হয়ে গেল? কারণ সুদের ব্যবসা চলবে না। যাক, আমি একটা কথা বলবো যে এইভাবে কোনো দেশ চলতে পারে না। ভিতরে যে মানে অন্যায় অবিচার হচ্ছে, কোনো জেল কোড মানা হচ্ছে না, নির্যাতন চালানো হচ্ছে। কোন দল রাজনীতি করবে কি না করবে সেটা জনগণ সিদ্ধান্ত। আমাদের নির্বাচন করতে দিল না কেন? হ্যাঁ, আমাকে কনভিকশন দিয়েছে, মৃত্যুদণ্ড, আমি করতে পারবো না। কিন্তু আমার আওয়ামী লীগ তো নির্বাচন করতে পারতো। আমি তো বলেছিলাম যে আমার একটা তৃণমূল নেতা ইলেকশন করাবো। আমি জানি জনগণের প্রতি বিশ্বাস আছে, তারা আওয়ামী লীগকে বলতে হবে। আর ওই কারণেই ইলেকশন করতে দেয় নাই। আজকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই দুঃশাসনের কবল থেকে দেশকে বাঁচাতে হবে। দারিদ্রের হাত থেকে মানুষকে মুক্তি দিতে হবে। অশিক্ষার অন্ধকার থেকে মানুষকে মুক্তি দিতে হবে। আমরা আওয়ামী লীগের ছাত্রলীগের ছেলেপেলেরা বা মুক্তিযোদ্ধা সন্তানরা কি অপরাধ করছে যে তারা পড়াশোনা করতে পারবে না? চাকরি থেকে সব পুলিশ বা সিভিল প্রশাসন, মিলিটারি প্রশাসন, সশস্ত্র বাহিনী থেকে সবাইকে চাকরি থেকে বের করে দিয়ে প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের কারাগারে নিয়ে নির্যাতন চালাচ্ছে। সার্বভৌমত্ব যারা রক্ষা করবে তাদেরও সেই সেনাবাহিনী, বিমান বাহিনী, তাদের বড় বড় অফিসার, তাদেরকে পর্যন্ত কারাগারে নিয়ে চরমভাবে নির্যাতন করে যাচ্ছে। তাদের কি জনগণের জানমাল রক্ষা করতে যারা যায় তাদের উপর এই জুলুম কেন? তাহলে সাধারণত স্বাধীনতা রক্ষা করবে কে? বাংলাদেশের উন্নয়ন এটা একমাত্র আওয়ামী লীগের অবদান। আওয়ামী লীগ এদেশের মানুষের দিয়েছে, উন্নয়নশীল দেশ হিসেবে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে দিয়েছিল, একে একে সব ধ্বংস করেছে। সারা বিশ্বের কাছে বাংলাদেশের উন্নয়ন একটা উন্নয়নের রোল মডেল ছিল, বিশ্বের বিস্ময় ছিল উন্নয়নের ক্ষেত্রে। আজকে সেই বাংলাদেশকে ভিক্ষুক জাতিতে আবার পরিণত করেছে বিশ্ব বাটপার ইউনূস আর তার দোসর জামাত শিবির আর বিএনপি। এরা যে দেশটাকে সর্বনাশ করে, এখান থেকে বাংলাদেশ উদ্ধার পাওয়া অনেক কঠিন। কিন্তু একমাত্র আওয়ামী লীগ পারে, আওয়ামী লীগ ছাড়া আর কেউ পারবে না। কারণ সেই আন্তরিকতা, কর্মদক্ষতা তাদের নেই। বাংলাদেশটাকে তারা চেনে না। কাজে আওয়ামী লীগের সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মী যারা কারাগারে, তাদের সবাইকে মুক্তি দিতে হবে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, সেই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আওয়ামী নিষিদ্ধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগকে তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। আর একের পর এক যত মানবতা বিরোধী কাজ করেছে এই বিশ্ব বাটপাড়া আর এখন পর্যন্ত সরকার এবং যুদ্ধ অপরাধী, এরা কি কি অপরাধ করে যাচ্ছে, অপরাধের তালিকা করে রাখেন। আল্লাহ দিন একদিন দেবে, এর হিসাব নেওয়া হবে। এত অন্যায়, এত অবিচার খোদার আরশ কেঁপে গেছে। একদিন জনতার জয় হবেই হবে, অন্তত এইটুকু বলতে পারি। সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ আবার তার মুক্ত রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক মুক্তি, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে গড়ে উঠবে। জাতির পিতার স্বপ্ন সোনার বাংলা এবং 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ আমরা বাংলাদেশে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পাশে আমি আছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে কি আরো চাপে বাংলাদেশ? মোংলা বন্দরের কাছে বেজিং এর প্রবেশে বদলাচ্ছে দক্ষিণ এশিয়ার সমীকরণ। একদিকে ভারতের উদ্বেগ, অন্যদিকে চীনা বিনিয়োগের হাত। ঢাকার সামনে এখন কূটনৈতিক ভারসাম্যের কঠিন পরীক্ষা। শেখ হাসিনার জামানায় যে বন্দর প্রকল্প ছিল দিল্লির কৌশলগত সুবিধার অংশ, রাজনৈতিক বদলের পর সেটি এখন বেজিং এর হাতে। মোংলা কি শুধুই অর্থনৈতিক অঞ্চল, নাকি বঙ্গোপসাগরে চীনের বড় ভূ রাজনৈতিক ঘুঁটি? যে বন্দর প্রকল্প একসময় ভারতের কৌশলগত বিনিয়োগ ছিল, সেটি এখন বেজিং এর হাতে। বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর কি মোংলা হয়ে উঠেছে চীনের নতুন ঘাঁটি? আর চীনের সঙ্গে ঘনিষ্ঠতার এই পথ হাঁটতে গিয়ে কি চাপ বাড়ছে? বাংলাদেশের মোংলা বন্দর ঘিরে শুরু হয়েছে নতুন ভূ রাজনৈতিক টানাপোড়েন।
অর্থনৈতিক অঞ্চলের নামে বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ এলাকায় প্রবেশ করছে। যে জমিতে একসময় ভারতের প্রকল্প হওয়ার কথা ছিল, সেই 110 একর জমিতে এবার শিল্পাঞ্চল তৈরি করবে বেজিং। প্রশ্ন উঠছে, এটি কি শুধু বিনিয়োগ নাকি দক্ষিণ শক্তির সমীকরণ বদলের ইঙ্গিত? এইসব নিয়ে বিশদে আলোচনা করার আগে দেখে নেওয়া যাক মংলা বন্দর ও তার ভূরাজনৈতিক গুরুত্ব। বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা, কলকাতা থেকে দূরত্ব মাত্র 188 কিলোমিটার। সুন্দরবনের কাছাকাছি অবস্থিত এই বন্দর শুধু বাংলাদেশের বাণিজ্যের জন্য নয়, গোটা সাগরীয় অঞ্চলে কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। এই মংলা বন্দর ঘিরেই এখন নতুন সমীকরণ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় একটি চীনা রাষ্ট্রায়ত্তের সঙ্গে চুক্তি হয়েছে। মংলা বন্দরের পাশে 110 একর জমিতে তৈরি হবে চীনা অর্থনৈতিক অঞ্চল। গড়ে উঠবে শিল্প কারখানা, গুদাম এবং সংরক্ষণ কেন্দ্র। কিন্তু এই জমির ইতিহাস তৈরি করেছে বিতর্ক, কারণ এই একই জমি একসময় ভারতের জন্য নির্ধারিত ছিল। 2015 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে মংলা এবং চট্টগ্রামের সরাইয়ের দুটি অর্থনৈতিক অঞ্চল তৈরির বিষয়ে সমঝোতা হয়েছিল। ভারতের পক্ষ থেকে আর্থিক সহায়তার পরিকল্পনাও ছিল। 2018 সালে মংলার জমি উন্নয়নের জন্য একটি ভারতীয় গোষ্ঠীকে বেছে নেওয়া হয়, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর বদলে যায় ছবিটা। 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা দিল্লি সম্পর্কের দূরত্ব অন্তর্বর্তী সরকারের সময় মংলা প্রকল্প থেকে ভারতীয় সংস্থাকে সরিয়ে দেওয়া হয়। বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হয় নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু হয়নি। প্রশ্ন উঠছে, মংলা কি বঙ্গোপসাগরে নিজেদের প্রভাব আরো বাড়াতে চাইছে বেজিং? ভারতের উদ্বেগের জায়গা এখানে, কারণ চীন এর আগেও পাকিস্তানের গোয়াদর বন্দর, শ্রীলঙ্কার হাম্বান এবং আফ্রিকার জিবুতির মতো গুরুত্বপূর্ণ জায়গায় বড় পরিকাঠামো প্রকল্পে বিনিয়োগ করেছে। যদিও কোনো বন্দর প্রকল্পে বিনিয়োগ মানে সামরিক ব্যবহার নয়, তবুও চীনের সংস্কৃতি নিয়ে দীর্ঘদিন ধরেই সতর্ক রয়েছে ভারত সহ একাধিক দেশ। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে চীনের লক্ষ্য শুধু বাণিজ্য নয়, বরং ভারত মহাসাগরীয় অঞ্চলে দীর্ঘ কৌশলগত প্রভাব তৈরি করা। তবে চাপে বাংলাদেশও। একদিকে চীন বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার, উন্নয়ন প্রকল্পে বেজিং এ বিনিয়োগ ঢাকার জন্য গুরুত্ব। অন্যদিকে ভৌগোলিক বাস্তবতায় ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী। নিরাপত্তা, বাণিজ্য এবং যোগাযোগ সব ক্ষেত্রে দিল্লির গুরুত্ব অপরিসীম। এর পাশাপাশি তিস্তা প্রকল্পে চীনের আগ্রহ নিয়েও ভারতের নজর রয়েছে, কারণ তিস্তা জলবন্টন বহু বছর ধরে ভারত বাংলাদেশ সম্পর্কে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। শেষে প্রশ্ন থাকছে একটাই, মংলার এই দরজা খুলে বাংলাদেশকে উন্নয়নের নতুন সুযোগ পাচ্ছে, নাকি বড় শক্তির প্রতিযোগিতার মাঝে আরো জটিল কূটনৈতিক চাপে পড়ছে? কারণ মংলা এখন শুধু একটি বন্দর, দক্ষিণ এশিয়ার বদলে যাওয়া শক্তির মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। ঢাকা না দিল্লি স্লোগানে ইউটার্ন। এনসিপি নেত্রীর স্বীকারোক্তিতে তোলপাড় বাংলাদেশের রাজনীতি। মাত্র 1 বছর পরেই বদলে গেল জুলাই আন্দোলনকারীদের সুর। যে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা স্লোগান একসময় বাংলাদেশ পথে তুমুল আলোড়ন তুলেছিল, সেই স্লোগানকেই এবার প্রকাশ্যে ভুল বলে মন্তব্য করলেন বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি নেত্রী সামান্তা। তার এই বক্তব্য ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তাহলে কি জুলাই আন্দোলনের আবেগের জায়গায় এখন এসেছে আত্মসমালোচনা, নাকি বদলে যাচ্ছে বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণ? বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনা জুলাই আন্দোলন, আর সেই বিতর্কের সূত্রপাত এনসিপি নেত্রী সামান্তার এক মন্তব্যকে ঘিরে। আমরা যে স্লোগানটা খুব পপুলারলি দিয়ে থাকি, দিল্লি না ঢাকা, স্লোগানটা একটা খুবই ভুল স্লোগান। এই স্লোগানটা হওয়া উচিত দিল্লি না বাংলাদেশ, কারণ আপনার পুরো ভারতের সকল মানুষ দিল্লির এই অবস্থার সাথে একমত নয়। সাম্প্রতিক এক অনুষ্ঠানে তিনি বলেন, আন্দোলনের সময় ঢাকা না দিল্লি স্লোগান দেওয়া ঠিক হয়নি। তার মতে এই স্লোগান আন্দোলনের মূল উদ্দেশ্যকে আড়াল করে এবং অপ্রয়োজনীয় রাজনৈতিক বিভাজন তৈরি করে। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। জুলাই আন্দোলনের সময় এই স্লোগান ছিল সবথেকে আলোচিত রাজনৈতিক বার্তাগুলির একটি। দেশ বিদেশে তা নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল। ফলে সেই আন্দোলনের সঙ্গে যুক্ত একটি রাজনৈতিক দলের নেত্রের মুখে এই ধরনের আত্মসমালোচনার সুরকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। তবে একটি বিষয় স্পষ্ট, সামান্তা তার বক্তব্যে কোথাও জুলাই আন্দোলনকে ভুল বলেননি। তিনি মূলত একটি নির্দিষ্ট স্লোগান এবং তার রাজনৈতিক প্রভাব নিয়ে নিজে তুলে ধরেছেন। ফলে তার মন্তব্যকে পুরো আন্দোলনের প্রত্যাখ্যান হিসেবে ব্যাখ্যা করা যথাযথ নয়। বিশ্লেষকদের মতে আন্দোলনে উত্তেজনাপূর্ণ সময় ব্যবহৃত অনেক স্লোগান ও রাজনৈতিক ভাষা পরে মূল্যায়নের মুখে পড়ে। সেই দৃষ্টিকোণ থেকেই সামান্তার মন্তব্যকে দেখা যেতে পারে। তাদের মতে এটি আন্দোলনের লক্ষ্য ও বার্তার মধ্যে পার্থক্য টেনে দেখার একটি প্রচেষ্টা। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দাবি এই মন্তব্য প্রমাণ করছে যে আন্দোলনের সময় নেওয়া কিছু রাজনৈতিক অবস্থান নিয়ে এখন সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। যদিও এনসিপি কেন্দ্রীয় নেতৃত্ব এখন এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখায়নি। সামান্তার মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে তুমুল বিতর্ক। একাংশ এটিকে আত্মসমালোচনার সাহসী ভাবে দেখছেন, অন্যদিকে আরেক অংশের দাবি এটি
আন্দোলনের সময়কার রাজনৈতিক অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত। সব মিলিয়ে একটি মন্তব্যই আবার নতুন করে সামনে এনে দিল জুলাই আন্দোলনের রাজনৈতিক উত্তরাধিকার, আন্দোলনের ভাষা এবং ভবিষ্যতের রাজনৈতিক প্রশ্ন। বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এই বিতর্ক কোন দিকে মোড় নেয়, এনসিপি নেতৃত্বের বিষয়ে কি দেখ এবং এর প্রভাব আগামী দিনের রাজনীতিতে কতটা পড়ে, এখন সেদিকে নজর রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় মাথায় ঝুলছে। দেশে ফিরলে গ্রেপ্তার হওয়ার চরম আশঙ্কা, এমনকি প্রাণহানির ঝুঁকিও রয়েছে। কিন্তু সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে এক অবিশ্বাস্য ও মেগা ঘোষণা করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ডিসেম্বর মাসেই তিনি সশরীরে বাংলাদেশে ফিরবেন এবং আদালতের কাছে আত্মসমর্পণ করবেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া 1 ঘণ্টার এক এক্সক্লুসিভ টেলিফোন সাক্ষাৎকারে এই বিস্ফোরক তথ্য নিজেই খোলসা করেছেন শেখ হাসিনা। গত মাসে দ্য ওয়ালকে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছিলেন শেখ হাসিনা। সেই সাক্ষাৎকারেও তিনি দেশে ফেরার কথা জানিয়েছিলেন। 2024 সালের 5ই অগস্ট ছাত্র আন্দোলন ও গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম নিজের দেশে ফেরার সুনির্দিষ্ট সময়সীমা জানালেন তিনি। শুধু নিজেই নন, তার সঙ্গে নির্বাসনে থাকা আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতাও বাংলাদেশে ফিরে আত্মসমর্পণ করবেন। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তার অনড় অবস্থানের কথা জানিয়ে বলেন, ওরা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে, তবু আমাকে ফিরতেই হবে। আমার দলের নেতাকর্মীদের ওপর ভয়াবহ অত্যাচার চলছে। মৃত্যু যদি আসেই, তবে আমি চাই সেটি আমার নিজের মাটিতেই আসুক, যেখানে আমার বাবা মায়ের কবর রয়েছে এবং তাদের রক্ত মিশে আছে। হাসিনা স্পষ্ট করে দিয়েছেন যে জেল খাটতে তার বিন্দুমাত্র ভয় নেই। এর আগেও 2007 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে কারাবাস করতে হয়েছিল এবং সেখান থেকে ফিরে 2008-এর নির্বাচনে জিতে তিনি ক্ষমতায় এসেছিলেন। 2025 সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের রায় শোনায়। এই বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সম্পূর্ণ প্রহসন বলে দাবি করেছেন তিনি। হাসিনার কথায় তিনি আইনি পথেই এই লড়াই লড়তে চান এবং আদালতে আত্মসমর্পণ করার উদ্দেশ্যই হল এই মামলার পেছনের আসল রাজনৈতিক ষড়যন্ত্র মানুষের সামনে আনা। হাসিনার এই মেগা রিটার্ন প্ল্যানে তার সঙ্গে ফিরতে পারেন তার জমানার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও, যার বিরুদ্ধেও বাংলাদেশে ফাঁসির রায় রয়েছে। বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বারবার চিঠি পাঠাচ্ছে। এই প্রসঙ্গে ঢাকা ও নয়াদিল্লিকে স্পষ্ট বার্তা দিয়ে হাসিনা বলেন, ওরা আমাকে ফেরাতে চাইছে, কিন্তু আমাকে পাঠানোর প্রয়োজন নেই, আমি নিজেই ফিরে যাব। এই বিষয়ে তিনি কোনো বিদেশি সরকারের সঙ্গে আলোচনা করেননি বলেও দাবি করেন। বর্তমানে ভারতে অবস্থান করলেও ওপার বাংলার রাজনীতিতে যে তিনি এখনও ছড়ি ঘোরাচ্ছেন তাও স্পষ্ট করে দিয়েছেন হাসিনা। রয়টার্সকে তিনি জানিয়েছেন, ভারতে বসেই তিনি অনলাইনে বাংলাদেশের 300টি সংসদীয় আসনের মধ্যে অন্তত 125টি আসনের নেতাদের সঙ্গে নিয়মিত ভার্চুয়াল বৈঠক করছেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে পুনর্গঠনের কাজও আড়াল থেকে জোর কদমে চলছে। বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রক অবশ্য এখনও অত্যন্ত সতর্ক পা ফেলছে। বিদেশ মন্ত্রকের মুখপত্র রণধীর জয়সওয়াল আগেই জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদনটি সম্পূর্ণ আইনি এবং বিচারিক প্রক্রিয়ার আওতার মধ্যে খতিয়ে দেখা হচ্ছে। ঢাকার বর্তমান নতুন সরকারের সঙ্গে গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতেও ভারত আগ্রহী। এদিকে মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে ডিসেম্বরে শেখ হাসিনার এই বাংলাদেশে ফেরার মরণ কামড় দেওয়ার ঘোষণা ওপার বাংলার রাজনীতিতে এক নতুন সাইক্লোন তৈরি করেছে। এর ফলে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে যেমন নতুন হাওয়া বইতে শুরু করেছে, তেমনি অন্তর্বর্তী সরকার ও অন্যান্য বিরোধী দলগুলির কপালেও চিন্তার ভাঁজ গভীর হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। পূর্বের ঘটনার জেরে ম্যানেজমেন্ট বিভাগের 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রায়হানকে বিভিন্ন হুমকি-ধমকি ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক আল মামুনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। বৃহস্পতিবার 9 জুলাই দুপুর 12:30টার দিকে ব্রিকফিল্ড বা ইটভাটা নামে পরিচিত এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে মামুন ও তার কয়েকজন সহযোগী মিলে তাকে তুলে নিয়ে ক্যাম্পাসের বাইরে ইটভাটা এলাকার দিকে নিয়ে যান। এ সময় তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেওয়া হয় এবং শারীরিকভাবে হেনস্থা করা হয়।
লিখিত অভিযোগপত্রে বলা হয়, আজ বৃহস্পতিবার ৯ জুলাই দুপুর 12:30টার দিকে কেন্দ্রীয় খেলার মাঠে বসে থাকা অবস্থায় আল মামুন ও তার ৫-৬ জন সহযোগী তাকে পরিচয় নেওয়ার কথা বলে ডেকে ক্যাম্পাসের বাইরে ইটভাটা এলাকায় নিয়ে যান। সেখানে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, হুমকি দেওয়া হয় এবং শারীরিকভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ করেন তিনি। জানা যায়, গত ২৯ জুন ব্রাজিল জাপান ফুটবল ম্যাচ দেখাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং ছাত্রদল নেতা মামুনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে, যা পরে দুই পক্ষে সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় রায়হান সংশ্লিষ্ট ছিল বলে সন্দেহ করতেন ছাত্রদল নেতা আল মামুন। ওই ঘটনার সূত্র ধরেই তাকে হুমকি দিয়ে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে তার মোবাইল ফোন নিয়ে তল্লাশি করা এবং ওই দিনের ঘটনার সঙ্গে তাকে সম্পৃক্ত প্রমাণের চেষ্টা করা হয়। এক পর্যায়ে তাকে শারীরিকভাবে হেনস্থা এবং জোরপূর্বক ভিডিও ধারণ করা হয় বলে জানান ভুক্তভোগী। রায়হান আরও বলেন, ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মামুনসহ ৫ থেকে ৬ জন আমাকে ডেকে পরিচয় নেওয়ার পর জোরপূর্বক ইটভাটার দিকে নিয়ে যায়, যা ক্যাম্পাসের বাইরে। ইটভাটায় নেওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের স্লুইস গেটের ওখানে গিয়ে একজনকে ফোন দিয়ে বলে, জানিস কারে ফোন দিলাম? উনি আবার বললেন, পরে আমাকে জোরপূর্বক জিজ্ঞাসাবাদ করতে থাকে, তোরা সেদিন কেন মারামারি করছিলি? কে লিড দিছে তোদের? এটা বলে এবং জোরপূর্বক আমার স্টেটমেন্ট নেওয়ার চেষ্টা করে। পরে আমি ভয়ে ফাহিম ভাইয়ের নাম বলি, কেননা আমাকে হুমকি দিয়ে বলছে, এখানে যদি পুঁতে ফেলি কেউ জানবে না, তোর ছাত্রত্ব বাতিল করা হবে। তারা আমাকে শারীরিকভাবে মারধর করেছে, আমার গালে চড় মেরেছে। পরবর্তীতে আমাকে বলে, তুই এখন চলে যা। এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা আল মামুন বলেন, গত ৩০ জুন আমাকে স্টেশনে কয়েকজন মিলে মারধর করে, সেখানে রায়হানও ছিল। আমি সহ কয়েকজন আজ রায়হানকে সেন্ট্রাল ফিল্ডের ওখানে দেখি এবং তাকে ওই দিনের ঘটনার জন্য জিজ্ঞেস করি মাত্র। তবে তাকে মারধর বা হুমকি-ধামকির বিষয়টি মিথ্যা। এছাড়া জোরপূর্বক ভিডিও করার যে অভিযোগ করেছে সেটাও মিথ্যা। তাকে শুধু ওই বিষয়ে জিজ্ঞেস করার পর চলে যেতে বলি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, সে আমাকে ফোনে বিষয়টি জানিয়েছে, অভিযোগপত্র দিয়েছে। বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আজ রাত ৯টার দিকে তাকে দেখা করতে বলেছি।